নাজমুল শান্তকে আমি ছোটো করছি না, বাট মিরাজ ইজ মোর ইনভলভ উইথ দ্য টিম। নোয়াখালী ইজ এ ব্র্যান্ড, নোয়াখালী আসা উচিত, কিন্তু যারা গেছে ওরা ফাইজলামি করতে গেছে। রিয়াসাত ভাই, মানে সবচাইতে কঠিন প্রশ্ন মনে আজকের দিনের মধ্যে, বাট আপনার জন্য সহজ হইতে পারে, মানে কালকের একাদশটা কেমন হবে? কালকের একাদশ আমার কাছে যেটা মনে হয় যে ওপেনিংটা নিয়ে সবচেয়ে বড় একটা ডিসিশন মেকিংয়ের জায়গা আছে। নাইম শেখ হচ্ছে অনেকদিন পর ব্যাক করেছে এবং ইন স্টাইল রানস করেছে, ফিটনেস ট্রেনিং করেছে, মাঠ ভাড়া নিয়ে প্র্যাকটিস করেছে। এবং নাইম শেখ আসলে কেন দলে চান্স পাবে না এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, যে তাকে কেন রাখা হচ্ছে না। সো নাইম শেখকে ওপেনিংয়ে দেখা যাবে কি যাবে না এটা একটা বড় প্রশ্ন, বাট আমার কাছে যে ইনফরমেশন রয়েছে সেটাতে নাইম 11-এ থাকার চান্সটা অন্তত প্রথম ম্যাচে তুলনামূলকভাবে কম। হয়তো তানজিদ তামিম অবভিয়াস চয়েস, তার সাথে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনায় এগিয়ে পারভেজ হোসেন ইমন, এটা নাও হতে পারে, বাট এই চান্সটা বেশি। আর অন্য যে পজিশনগুলো তো অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে মিরাজ শান্তন্দ্র যারা আছে অ্যাকর্ডিং টু দ্য ব্যাটিং অর্ডার তারাই থাকবেন। মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথা হতো, মিরাজ নিজে অনেক সময় আফসোস করেছে যে আমি এখানে ব্যাট করতে পারি না। এখন তিনি ক্যাপ্টেন, তিনি আসলে কোথায় ব্যাট করুন, কোন পজিশন? নাম্বার 6 আই থিঙ্ক সো। দুটা কারণে, একটা হচ্ছে যে 6 নম্বরের ওই জায়গাটায় তিনি যদি ব্যাট করেন, আগের সিচুয়েশনটা কী ছিল, ক্যাপ্টেন তো শুধুমাত্র ব্যাট করার বা বল করার জন্য তিনি হন নাই, তাকে কিন্তু অনেক কিছু পরিকল্পনা করতে হয়। সো প্রথম 4-5 জন ব্যাটার আসলে কী করে, বাংলাদেশের রানটা স্কোরবোর্ডে কত থাকে, কত ওভার পর্যন্ত খেলাটা হয়েছে, যখন 6 নম্বরে ব্যাট করতে আসবেন তিনি একটা মাইন্ড সেট আপ পাবেন, একটা আইডিয়া পাবেন। সেটা ভালো হলেও একটা আইডিয়া পাবেন যে আমাকে গিয়ে স্ট্রাইক করতে হবে, আর যদি খারাপ সিচুয়েশন হয় তাহলে আমাকে ধরে রাখতে হবে। সো ওই জায়গাটায় তিনি আই থিঙ্ক সো যে নিজেকে হয়তো মেলে ধরবেন, অথবা ওই পার্টিকুলার পজিশনটাই তিনি চুজ করবেন টু ব্যাট অন নাম্বার 6। বাংলাদেশের জয়ের সম্ভাবনা আসলে কতটুকু, কি মনে হয়? মানে শ্রীলঙ্কাতে গিয়ে অবভিয়াসলি, বাট তারপরে 60-40 শ্রীলঙ্কাকে আমি ফেভারেবল বলবো না। বাংলাদেশের প্রতি আমি আবারও বলছি, মানে আমার অগাধ আস্থা রয়েছে। বাংলাদেশ এই ক্রিকেট দলটাকে নিয়ে আমরা অনেকবার হতাশ হয়েছি, যে গত 15-20 বছরে কি বাংলাদেশ হতাশার কাজ করে নাই? আফগানিস্তানের সাথে তো বাংলাদেশ টেস্টে হেরেছে না? বাংলাদেশ একটা সময় কানাডার সাথে হচ্ছে ওয়ানডেতে হেরেছে, বিশ্বকাপের মঞ্চে হেরেছে না? সো বাংলাদেশে কিন্তু অনেক খারাপ এক্সপিরিয়েন্সেসগুলো আছে, বিভিন্ন সময় সেটা আমরা দেখেছি। বাংলাদেশ স্কটল্যান্ডের মতো দলের কাছেও হেরেছে, সেটাও আমরা দেখেছি, তাই না? সো এই বাংলাদেশ এরপরও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, এরপরও কিন্তু আমরা চিল্লিয়েছি, এরপরও কিন্তু বাংলাদেশ দারুণ প্র্যাগমেটিক কিছু পারফরমেন্স দেখিয়েছে। সো আই ডু স্ট্রংলি বিলিভ অন দ্য সাইড বাংলাদেশ দলটা ভালো, এবং এই দলের সবচেয়ে বড় পজিটিভ পার্ট সেটা হচ্ছে ক্যাপ্টেন নিজে অনেক পজিটিভ, অনেক এনার্জেটিক, অনেক ইনভলভড। এই জিনিসটা খুব দরকার একটা দলের জন্য। নাজমুল শান্তকে আমি ছোটো করছি না, বাট মিরাজ ইজ মোর ইনভলভ উইথ দ্য টিম। ম্যাচের থেকে বাইরে গিয়ে কালকে নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনারা ডিসকাশন করেছেন, আসলে নতুন টিম বিপিএলে আসতে পারে এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজিও হতে পারে, মানে পুরো ব্যাপারটা যদি একটু বলতেন আপনার মতো। না, নতুন টিম আসবে, কিছু কিছু দলকে নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, যে দলগুলো আসলে মানে ভাবসাবে হচ্ছে 100-তে 100, কিন্তু কর্মকাণ্ডের বেলায় হচ্ছে 100-তে 10, একটা জিরো কম। তো তারা হচ্ছে বিপিএলে দল নিয়েছে, প্রপারলি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে পারে না, ব্যাংক গ্যারান্টি টাকা দিতে পারে না, প্লেয়ার পেমেন্ট দেয় না, বিসিবি হ্যাসেলটা নিবে কেন? সো ফ্রম দ্যাট পার্টিকুলার কানেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডিসাইডেড যে তারা আসলে ইন্টারন্যাশনালি রিনাউন্ড ফ্র্যাঞ্চাইজিস যারা, তাদেরকে আমন্ত্রণ করবে, যে জিনিসটা ফারুক আহমেদের সময় ছিল না। এবং তিনি ওপেনলি বলেছেন যে বাইরের ফ্র্যাঞ্চাইজিকে অ্যালাউ করবো না। কেন অ্যালাউ করবেন না ভাই? এটা তো একটা যুক্তি থাকতে হবে। বাট কী বলে যে বিপিএলের নিয়মের মধ্যে নেই, তো নিয়ম পাল্টান, ঠিক আছে? গভর্নিং কাউন্সিল বিপিএলের জন্য যে রুল বুক রয়েছে সেটাকে চেঞ্জ করুক, ঠিক না? বিপিএলের নিয়মের মধ্যে তো এটাও নেই যে ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়ে কেউ খেলতে পারবে। খেলাইছেন না আপনি, তো আপনি নিয়ম পাল্টাননি। আপনি বাইরের দলগুলোর থেকে আপনার দেশের 2 নম্বর দিয়ে যারা করেছে, এটা তো আর আমার কথা না, এটা প্রমাণিত, তাদেরকে বেশি অ্যালাউ করেছেন। সো ফ্রম দ্যাট কানেকশন বিপিএল গভর্নিং কাউন্সিল অ্যান্ড আমিনুল ইসলাম বুলবুল খুব পজিটিভলি ব্যাপারটা নিয়ে কাজ করছেন। বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কখন আপনি শুনবেন না যে ILT20-তে অমুক দলের ক্রিকেটাররা পেমেন্ট পায় নাই, অথবা আয়োজকরা টাকা পায়নি, একমাত্র বিপিএল এটা শুনবেন, পৃথিবীর কোথাও শুনবেন না। সো দে আর ফোকাসিং অন দ্য ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ ওনার্স, এবং তারা হয়তো আসবে। না থাকার লিস্টে যে দলগুলো আছে তাদের নাম যদি আমি বলি, তার 2-1 আবার আপনাদের স্পন্সর কোম্পানিও আছে, মন খারাপ করবে, চালাবেনও না, তাই নাম বললাম না। রিয়াসাত ভাই, যেটা বলছিলেন আসলে বিদেশি দল আসতে পারে, তার মানে আমরা দেখতে পারি যে কুমিল্লা নাইট রাইডার্স বা এই ধরনের টিম আসলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নোয়াখালী নামে একটা টিম আসার পরিকল্পনা চলছে আসলে, কালকে ওনাদের একটা দল গিয়েছিলেন বিসিবিতে, এটা সম্ভাবনা আসলে কতটুকু, নাকি এমনি যাওয়ার জন্য যাওয়া? না, এখানে মনে হয় এটা একটু ফাইজলামি করতে গেছে, বুঝছেন? আমার কাছে কেন মনে হয়েছে নোয়াখালী অবশ্যই আসা উচিত। প্রথমত নোয়াখালীবাসী ডিজার্ভ করে, নোয়াখালীর মানুষের টাকা আছে, মন আছে, নোয়াখালী ইজ এ ব্র্যান্ড, নোয়াখালী আসা উচিত, কিন্তু যারা গেছে ওরা ফাইজলামি করতে গেছে। কেন বলি? নোয়াখালীর মানুষজন আমার সাথে একমত হবে। দেখেন, EOI এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে, মানে যখন এটা সার্কুলেট হয় তখন একটা দল অ্যাপিল করে, আবেদন করে, তার প্রপোজালটা
তার প্ল্যানটা বিসিবির কাছে জমা দেয়। বিপিএল নিয়ে কোনো ইউআই হয়নি এখন পর্যন্ত, ইউআই হয় নাই কোন দল কয়টা দলের খেলা হবে, কন্ডিশনসগুলো কী থাকবে, তার আগে আপনি হচ্ছে দল নেওয়ার জন্য চলে গেছেন বিসিবি। তার মানে বিসিবি তো মুদির দোকান না যে আপনি গিয়ে বললেন ভাই একটু লাক্স সাবান আছে, ও বললো যে না কসকো আছে ভাই, এটাতে আপনি হাত ধন অনেক দিন টিকবে। বিসিবি তো মুদির দোকান না ভাই, আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুইজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য, এটা ফাইজলামির জায়গা না। আপনি নোয়াখালীর দল নেন, স্মার্টলি যান, যখন ইউআই হবে তখন আপনি যান। স্মার্টনেসটা কিন্তু নিজের কাছে, খ্যাতের মতো বিসিবিতে যাওয়ার কোনো মানে হয় না। এই ব্যাপারগুলো রাখবেন, কেটে দিয়েন না, বুঝছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ।